বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে বিশ্বের প্রথম সভ্যতার বেশ কিছু আকর্ষক ও অজানা তথ্য শেয়ার করব। বিশ্বের প্রথম শহুরে সভ্যতা হল মেসোপটেমিয়ার বিকশিত সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা প্রায় 6500 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। বর্তমানে এই অঞ্চলটির ধ্বংসাবশেষ ইরাক, কুয়েত, তুরস্ক এবং সিরিয়াকে ঘিরে রয়েছে। মেসোপটেমিয়া অঞ্চলটি একটি বিস্তীর্ণ শুষ্ক সমভূমি, যার মধ্য দিয়ে দুটি মহান নদী ইউফ্রেটিস এবং টাইগ্রিস প্রবাহিত হতো। প্রাচীন ভাষা ও লেখা প্রথম মেসোপটেমিয়ায় উদ্ভাবিত হয়েছিল। সেই সময়ে জনসংখ্যা দুটি স্বতন্ত্র গোষ্ঠীতে বিভক্ত ছিল। একটি গোষ্ঠী যারা সুমেরিয়ান ভাষায় কথা বলতো, আর একটি গোষ্ঠী যারা সেমেটিক ভাষায় কথা বলতো। প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কিউনিফর্ম বা কিলক আকৃতির লেখার বিকাশ ঘটেছিল। এটি ত্রিভুজাকার টিপযুক্ত লেখনীর সরঞ্জামগুলির মাধ্যমে ভিজা কাদামাটির ওপর চাপ দিয়ে লেখা হতো। রাজনৈতিকভাবে প্রতিটি সুমেরীয় শহর তাদের নিজস্ব নগর রাজ্য গঠন করেছিল, যা শহরটি এবং চারপাশের কয়েক মাইল পর্যন্ত কৃষি জমি নিয়ে গঠিত ছিল। এই শহর রাজ্যগুলি একে অপরের সঙ্গে প্রচণ্ডভাবে স্বাধীন ছিল এবং তাদের মধ্যে প্রায় যুদ্ধ হতো। মন্দির ছিল প্রাথমিক সুমেরীয় শহরগুলিতে রাজনৈতিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রের জনজীবনের প্রধান কেন্দ্র। মন্দিরের দেবতা ছিলেন সমস্ত কৃষিজমির মালিক। বন্যা বা খারাপ ফসল উৎপাদনের হাত থেকে বাঁচতে সমস্ত পণ্য মন্দিরেই মজুত করা হতো। এই মন্দিরগুলিতে প্রয়োজন অনুসারে ওই সব সংরক্ষিত শস্যের বিতরণ করা হতো সবার মধ্যে। খ্রিস্টপূর্ব 3000 সালের প্রথম দিকে সমস্ত নগর রাজ্যে রাজত্বের উদ্ভব হয়েছিল। রাজাকে শহরের পৃষ্ঠপোষক দেবতার পার্থিব প্রতিনিধি হিসাবে ধরা হয়েছিল। তিনি ছিলেন একজন পবিত্র সত্তা এবং তাকে অমান্য করাই ছিল দেবতার অবাধ্যতা। রাজার প্রাথমিক দায়িত্ব ছিল জনগণের হাতে তাদের ঈশ্বরকে সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা তা নিশ্চিত করা। যেহেতু লোকেরা নিজেকে ঈশ্বরের দাস বলে মনে করত, তাই তাদেরকেও রাজার দাস হিসাবে দেখা হতো। রাজার আরও দায়িত্ব ছিল ন্যায় বিচার, শৃঙ্খলা প্রদান, সম্পত্তি রক্ষা, বহিঃশত্রুর হাত থেকে জনগণকে রক্ষা করা। খ্রিস্টপূর্ব 2000 সালের প্রথম দিক থেকে দক্ষিণ মেসোপটেমিয়ার বিভিন্ন রাজবংশ নিয়ন্ত্রণে একত্রিত হয়েছিল। ব্যাবিলন ছিল সেই সময়কার সবচেয়ে বড় শহর। প্রায় 1792 থেকে 1749 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা হন হাম্বুরাবি। তার একটি গুরুত্বপূর্ণ অবদান হল তিনি লিখিত আইন কোডের বিকাশ করেছিলেন। 1780 খ্রিস্টপূর্বাব্দে লেখা হাম্বুরাবির কোড মাটির ট্যাবলেট বা পাথরের স্তম্ভগুলিতে লেখা হয়েছিল, যাতে সেগুলি জনসমক্ষে দেখা যায়। মেসোপটেমিয়ায় প্রথম দিকে সমাজে যুদ্ধ ছিল স্থানীয়, কারণ শহরগুলি ভূমি ও জলের অধিকার নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করত। সুমেরীয় শহর রাজ্যগুলি ইতিহাসের প্রথম সত্যিকারের সেনাবাহিনী সংগঠিত করেছিল। এই সেনাবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল তার সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও খণ্ডিত প্রমাণ থেকে জানা যায় যে এই আমলে প্রশিক্ষিত একটি স্থায়ী সৈন্যবাহিনী ছিল। মেসোপটেমিয়ায় ধর্ম ছিল বহু ঈশ্বরবাদী। প্রায় 2000-এরও বেশি দেবদেবীর পরিচয় পাওয়া গেছে। দেবতাদের প্রধানরাও ছিলেন যুগে যুগে ভিন্ন ভিন্ন। সুমেরীয়দের জন্য দেবতাদের প্রধান ছিলেন এনলিন, তিনি হলেন আকাশের দেবতা। মরদুক ছিলেন ব্যাবিলিয়নদের সর্বোচ্চ দেবতা। আসুর ছিলেন আসিরীয়দের সর্বোচ্চ দেবতা। অন্যান্য উল্লেখযোগ্য দেবদেবীরা হলেন ইস্তার, তিনি প্রেম ও উর্বরতার দেবী ছিলেন। তিয়ামাত, তিনি ছিলেন সমুদ্র এবং বিশৃঙ্খলতার দেবতা। সিন হলেন চাঁদের দেবতা। প্রাথমিকভাবে মেসোপটেমিয়ার অর্থনীতির মূল স্তম্ভ ছিল কৃষি। মেসোপটেমিয়ানরা বার্লি, গম, পেঁয়াজ, খেজুর প্রভৃতি বিভিন্ন ধরনের ফসল ফলিয়েছিলেন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এবং তার অসংখ্য শাখা প্রশাখা মেসোপটেমিয়ার চাষাবাদকে সম্ভব করে তুলেছিল। মেসোপটেমিয়ানরা ছিলেন প্রথম মানুষ যারা খাল, জলাধার, জল নিষ্কাশনের চ্যানেল সমন্বিত ব্যবস্থা ব্যবহার করে বৃহৎ পরিসরে জলকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিলেন। মেসোপটেমিয়ানরা ইতিহাসের প্রথম দিকে খনিজ সম্পদের জন্য উদ্বৃত্ত খাদ্য, কারুকার্য শিল্পের পণ্য বিনিময় করতেন। পরবর্তী মেসোপটেমিয়ার বণিকরা আরও এগিয়ে পশ্চিম সিরিয়া এবং এশিয়া ও পূর্বে ইরান ও সিন্ধু সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলেছিলেন। বাণিজ্য হতো বিনিময়ের একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার উপর ভিত্তি করে। মেসোপটেমিয়া শহর অসংখ্য ছোট ছোট গ্রাম দ্বারা বেষ্টিত ছিল। শহরটি মন্দিরের চারিপাশে নির্মিত হয়েছিল। শস্য ভাণ্ডার, স্টোর হাউস ও অন্যান্য প্রশাসনিক ভবনগুলি শহরের কেন্দ্রে অবস্থান করত। এক বা একাধিক প্রশস্ত রাস্তা কেন্দ্রীয় এলাকাকে শহরের মূল দ্বারের সঙ্গে যুক্ত করত। প্রাচীন মেসোপটেমিয়ায় অধিকাংশ জনসংখ্যা ছিল কৃষক। তারা ছোট ছোট জমিতে চাষ করত।
আর তাদের ওপরে শাসক শ্রেণীর রাজা, দরবারি, কর্মকর্তা, পুরোহিত এবং সৈন্যদের নিয়ে গঠিত একটি খুব ছোট অভিজাত গোষ্ঠী কর্তৃত্ব করত। বণিক ও কারিগররা সমাজের উচ্চ শ্রেণীতে অবস্থান করত। মেসোপটেমিয়া সভ্যতার বেশিরভাগ বিবাহই ছিল একগামী। এই সমাজে নারীদের একটা সম্মানিত স্থান ছিল। নাগরিক হিসাবে তাদের সম অধিকার ছিল। মেসোপটেমিয়ানরা প্রযুক্তির দিক থেকে অনেক অগ্রসর হয়েছিল। তারা সেচ, নাঙ্গল, পাল, মাটির ইট, চাকা, ধাতুর কাজ, বস্ত্র তৈরি ইত্যাদি দৈনন্দিন জীবনে ব্যবহার করে জীবনযাত্রার মানকে অনেক সহজ ও সরল করে তুলেছিল। মেসোপটেমিয়ানরা বিজ্ঞানের ক্ষেত্রে তিনটি দিকে বিশেষ অগ্রসর ছিল: গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র। গণিতের দিক থেকে বলতে গেলে মেসোপটেমিয়ার লেখকগণ বিশদ গাণিতিক সারণী তৈরি করেছিলেন। সুমেরীয় ক্যালেন্ডার ছিল 7 দিনের সপ্তাহের উপর ভিত্তি করে। তারা বিভিন্ন আকার ও কঠিন পদার্থের ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করতে হয় তাও আবিষ্কার করেছিলেন। তারা তাদের গণিতের দ্বারা দীর্ঘ জলাশয়, বড় বিল্ডিং ইত্যাদির নকশা ও নির্মাণ কার্যে প্রয়োগও করেছিল। মেসোপটেমিয়ার পুরোহিতরা জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে চন্দ্রের চক্রের উপর ভিত্তি করে 12 মাসের ক্যালেন্ডার বানিয়েছিলেন। ওষুধের দিক থেকে মেসোপটেমিয়ানরা রোগটিকে একজন ব্যক্তির প্রতি দেবতাদের অসন্তুষ্টির একটি চিহ্ন হিসাবে দেখতেন। এমনকি তাদের মধ্যে থাকা মন্দ আত্মার প্রকাশ হিসাবেও দেখা হতো। ডাক্তারদের দায়িত্ব ছিল দেবতাদের অসন্তুষ্টির কারণ চিহ্নিত করা ও নিরাময়ের জন্য সঠিক ধর্মীয় অনুষ্ঠান নির্ধারণ করা। প্রাচীন মেসোপটেমিয়ান সাহিত্যের বেশিরভাগ নিদর্শন অ্যাসিরিয়া এবং ব্যাবিলনের শেষের দিকে রাজকীয় গ্রন্থাগারগুলিতে পাওয়া যায়। সাহিত্যগুলি কিউনিফর্ম লিপিতে লেখা এবং এতে প্রার্থনা, স্তোত্র, পুরাণ, মহাকাব্য, ধর্মতত্ত্ব, দর্শন, রাজনীতি, জ্যোতিষশাস্ত্র, মন্ত্রের বই, ঐতিহাসিক নথি ও অন্যান্য অনেক ধরনের গ্রন্থ রয়েছে। মেসোপটেমিয়ান সাহিত্যের সবচেয়ে বড় পরিচিত অংশ হল গিলগামেশের মহাকাব্য। এটি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল। এই মহাকাব্যে বিশ্বব্যাপী বন্যার কথা বর্ণনা করা হয়েছে। মেসোপটেমিয়ার মন্দিরগুলি একটি আয়তক্ষেত্রাকার পরিকল্পনার ডিজাইন করা হয়েছিল। প্রাথমিক উদাহরণগুলি একটি ছোট মাটির প্ল্যাটফর্মের উপরে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে এই প্ল্যাটফর্মগুলি লম্বা হতে থাকে, যা ক্লাসিক মেসোপটেমিয়ান জিগুরাটের জন্ম দেয়। জিগুরাট সম্ভবত সেই পবিত্র পর্বতের প্রতিনিধিত্ব করত যেখানে দেবতা এবং পুরুষ মিলিত হতে পারত। জিগুরাট ছিল ইট নির্মিত মন্দির, ডিবির আকারের ন্যায়। এটি একটি স্তরবিশিষ্ট মঞ্চের রূপ নিয়েছিল। এতে সমতল ছাদসহ স্টেপ পিরামিডের অনুরূপ ছিল। একটি প্রশস্ত সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করা যেত। এবার আসি এই সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলির দিকে। এত শক্তিশালী সভ্যতারও একদিন পতন হয়েছিল। ইতিহাসবিদরা এই সভ্যতা পতনের 3টি প্যাটার্নের দিকে ইঙ্গিত করেছেন। প্রথমটি হলো আভ্যন্তরীণ পরিবর্তন, দ্বিতীয়টি বাহ্যিক চাপ, তৃতীয়টি হলো পরিবেশগত পতন। আভ্যন্তরীণ পরিবর্তনের মধ্যে জনসংখ্যার হ্রাস ও স্থানান্তরীকরণ বিভিন্ন রোগের জন্য হয়েছিল। বাহ্যিক চাপের মধ্যে বিদেশি শত্রুর আক্রমণ ছিল সবথেকে বড় ধ্বংসের কারণ। পরিবেশগত কারণের মধ্যে খরা, বন্যা, সুনামি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ছিল পতনের আরেকটি মূল কারণ। তবে যাই হোক, কী কারণে এই সভ্যতার পতন ঘটেছিল তার আজ পর্যন্ত সঠিক প্রমাণ পাওয়া যায়নি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে পরের ভিডিওতে কথা হবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে আমার এই চ্যানেলটাকে অ্যাড করতে ভুলবেন না। নমস্কার।